চালের বাজারে অস্থিরতা নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসেন। জনাব নাজের হোসেন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, আমরা কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন দেখছিলাম, ভরা মৌসুমে কিন্তু চালের দাম বেড়েছে, 3 থেকে 8 টাকা পরিমাণ বেড়েছে বিভিন্ন জায়গাতে। তো যদি আপনার কাছে প্রশ্ন রাখতে যে হঠাৎ করে কেন চালের দাম বাড়লো? ধন্যবাদ আপনাকে। আসলে এই হঠাৎ করে চালের দাম বেড়েছে, এটা আসলে এই বক্তব্য এই বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত নই। আমরা যেটা দেখছি আসলে চালের দাম প্রতিনিয়ত 1-2 টাকা করে প্রতি সপ্তাহে বাড়ে। এইবার যে ব্যতিক্রম হলো, এবার হলো যে আসলে ভরা মৌসুমে দামটা বেড়েছে। এই সময়টাতে কোনো সময় দাম বাড়ে না। প্রথম দিকে আমাদের যে চালের ব্যবসায়ীরা তারা বললেন যে ধানের দাম বেশি অথবা পরিবহন কস্ট বেশি, এরকম বলে তারা একটুখানি দাম বাড়ালো। পরবর্তীতে আবার তারা তাদের আরো কতগুলি অজুহাত এখানে যুক্ত করেছেন। তো দাম বাড়ানোর ক্ষেত্রে আমাদের যে ব্যবসায়ীরা আসলে এটা তারা সময় এবং সুযোগ খুঁজেন। এই সময় সুযোগ মিলে যখন সুযোগটাকে কাজে লাগানো যায় তখন কিন্তু এই কাজগুলো করে। এর আগে তারা যেটা আমাদেরকে বলতেন যে মিলাররা বলতো যে এখানে কর্পোরেট গ্রুপ ঢোকার কারণে, কর্পোরেট গ্রুপের কারণে দাম বাড়ছে, তারা মজুত করে রাখতেছেন। আবার কর্পোরেট গ্রুপের বক্তব্য ছিল যে এটা মিলাররা এগুলোর সাথে কারসাজির সাথে যুক্ত। তো একজন আরেকজনের উপর দোষারোপ করে উভয়ই কিন্তু দাম বাড়ার প্রতিযোগিতার মধ্যে থাকেন। ইভেন আপনি পাইকারি যে ব্যবসায়ীগুলো আছে, চালের ব্যবসায়ী, আড়তদার, তারাও কিন্তু দাম বাড়িয়ে দেন। তারাও সুযোগটা পেলেই সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দেন। তো যেহেতু এটার মূল কারণ হিসেবে আমরা যেটা প্রতিনিয়ত বারবার বিভিন্ন সময় বলেছি, সেটা হলো যে চালের বাজারটা, আপনি সবজির বাজার, মাংসের বাজার, অন্যান্য বাজারগুলি যেগুলি আছে, এগুলি যেরকম প্রতিনিয়ত আমাদের ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন বা অন্যান্য সংস্থা যখন যেভাবে তারা তদারকির মধ্যে থাকে, চালের বাজার কিন্তু কোনোভাবেই এরকম থাকে না। যখন বেশি ক্রাইসিসটা হয় তখন আমরা দেখি যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বা অন্য কোনো ডিপার্টমেন্ট যায়, কিন্তু এই চালের বাজারের ক্ষেত্রে আমাদের খাদ্য বিভাগ তাদের কিন্তু আসলে সেভাবে নজরদারি থাকে না। তারা বলতেই চায় যে আমাদের মূল কাজ হলো ধান চাল সংগ্রহ। এই মুহূর্তে কি দেখা যায় বাজার সিন্ডিকেট কোনোভাবে ভাঙা সম্ভব কিনা? কোথায় থেকে সিন্ডিকেট তৈরি হচ্ছে আপনার কি মনে হয়? না, সিন্ডিকেট তো আসলে ভাঙার জন্য চেষ্টা করা হচ্ছে সেরকম আমরা দেখছি না। আমরা যেটা দেখছি যে আসলে সিন্ডিকেটের হাতে আমাদের চাল বলেন, অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলেন, সবগুলি কিন্তু তাদের হাতেই নিয়ন্ত্রিত। তারা হয়তো খোলস পরিবর্তন করেছেন। একটা সময় এক সরকারের সহযোগিতায়, এক সরকারের পৃষ্ঠপোষকতা তারা চালিয়ে গেছেন। এখন আবার নতুন মিত্র তারা খোঁজার চেষ্টা করছেন, নতুন নাম দিয়ে, নতুন আবরণ দিয়ে তারা তাদের খোলসটা পরিবর্তন করে তারা তাদের কাজগুলো করে যাচ্ছে। এখানে ধরেন সিন্ডিকেট বলি অথবা মজুতদারি বলি, যারাই আমরা তাদেরকে বলি, তাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিগত সরকারের আমলও এরকম আমরা দেখি নাই, এই সরকারের আমলও, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও সেরকম কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা সেরকম দেখছি না। তো কারণ হচ্ছে যে এখানে ধরেন গুটি কয়েক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী পুরো ব্যবসার পরিবেশটাকে নষ্ট করতেছেন। আমরা বিগত সরকারের সময় যেরকম দেখছি হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করা হচ্ছে, এরকম তারা আবার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তারা নিয়ন্ত্রণ করছেন। তো সেই কাজগুলি করে তারা অপকর্ম করে পুরো দেশটাকে যেরকম একটা অস্থির করে ফেলেছেন, সেটার থেকে কিন্তু বের হয়ে আসছে সেরকম বলা যায় না। তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নতুন করে এসছেন, অনেকেই খোলস পরিবর্তন করলো, তারা কিন্তু সিন্ডিকেট করার প্রথম দিকে একটু সাহস করে নাই। পরবর্তী দেখলো যে না, এই সরকারও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিবে না। সেই কারণে তারা কিন্তু তাদের যে অপকর্ম, এগুলো নতুন ভাবে, নতুন উদ্যমে তারা চালিয়ে যাচ্ছেন। যার কারণে এই একটা সময় চালের বাজার নিয়ে সংকট, আর একটা সময় চিনি নিয়ে সংকট, আর একটা সময় আমাদের গম নিয়ে সংকট, এরকম সংকটগুলো কিন্তু প্রতিনিয়ত লেগেই আছেন। আপনি এমন কোনো সময় পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো পণ্যের কিন্তু দাম বাড়তেছে। তো চালের বেলার ক্ষেত্রে প্রবলেমটা হলো যে যেহেতু চালের বিষয়টা ভিন্ন, চাল আমাদের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে প্রধান উপকরণ। এখন চাল ছাড়া তো আমাদের আর অন্য কোনো উপায় নাই। আপনি ধরো তরকারি একটু কমাইতে পারবেন বা অন্য কোনো জিনিস যেগুলি আছে এগুলো কম কেনা যাবে, চাল তো আসলে আমাদেরকে কিনে বাধ্য হয়ে কিনতে হয়। সেই কারণে, এবং এটা নজরদারির বাইরে, সেই কারণে চালের ব্যবসায়ীরা চিন্তা করছে যেহেতু এটা নজরদারি নাই এবং মানুষও কিনতে বাধ্য, সেই কারণে তারা 1-2 টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং এইবার এসে 8-10 টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তো এই যে বাড়ার কারণে এখন আমরা যারা ভুক্ত, আমরা কিন্তু অসহায় হয়ে কিনা ছাড়া উপায় নাই। এখানে যেহেতু রাষ্ট্রের যে মেকানিজমগুলি আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে হয়তো এই জায়গা থেকে আমরা কিছুটা হলে পরিত্রাণ পাবো। এবং ধরেন সরকার, আপনার মনে আছে এরকম যখন চালের দাম বাড়ে তখন কিন্তু আমদানি শুল্ক কমিয়ে দেন,
আবার সরকার নিজে চাল আমদানি করে, বেসরকারি যারা পর্যায়ে কিন্তু চাল আমদানির জন্য অনুমোদন দেওয়া হয়। তো প্রবলেম হয় যে মানে যেটা আমরা দেখছি, এই যে সংকটকালীন সময়ে আপনি শুল্ক কমালেন অথবা আমদানির অনুমতি দিলেন, গত বছর আমরা দেখছি যে পরিমাণ চাল আমদানির সুযোগ করে দেওয়া হয়েছে তার মানে 1/4 কিন্তু আমদানি হয় নাই। কারণ হলো যে কি, যারা চাল সিন্ডিকেটের হোতা তারা আবার আমদানিকার, তো তারা আমদানি না করে কিন্তু মানে আমদানি আর করে নাই, আমদানি অনুমতি পেয়েছে তারা আমদানি করে নাই। তো কিন্তু এখন সরকার থেকে যদি মনিটরিং করা হতো, আপনাকে চালের আমদানির জন্য অনুমতি দেওয়া হলো, আপনি কেন চালটা আনেন না, অথবা আপনি চালটা আনলে কোথায় রাখছেন? আমরা যেটা বারবার বলছি, চাল আনতেছে সে কোথায় রাখতেছে, এগুলো কোনো এক জায়গায় স্টক হয়ে থাকতেছে কিনা, নাকি এটা ডিস্ট্রিবিউশন হচ্ছে। জি। তো এই জিনিসটা কোনো জায়গাতে কিন্তু আসলে তদারকি না হওয়ার কারণে চালের বাজার সবসময় অধরা থেকে। জি, তদারকি আসলে বাড়ানো দরকার এবং সব শেষে সব কিছুর শেষে জনগণের মনে স্বস্তি ফিরাতে হবে, এটাই প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে যুক্ত হওয়ার জন্য। আমরা চালের বাজারে অতিরিক্ত দাম প্রসঙ্গে কথা বলছিলাম, সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ক্যাবের ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন।